করতে পারি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সবাইকে এবং আদাব যারা যারা জানাইছো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ডিরেক্টলি হচ্ছে আমাদের প্রবন্ধটাতে চলে যাই। ঠিক আছে, শিক্ষা ও মনুষ্যত্ব, এটা লিখছেন হচ্ছে মোতাহের হোসেন চৌধুরী। খেয়াল রাখো, মোতাহার না, মোতাহের। মোতাহার আরেকজন। তো মোতাহের হোসেন চৌধুরী 1903 সালে জন্মগ্রহণ করছেন কুমিল্লায়, আর বাবার বাড়ি হচ্ছে নোয়াখালীতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা এমএ পাশ করছেন। আমার ডিপার্টমেন্টের বড় ভাই, বুঝে যাইতেছে, যদিও ভাই লাগতেছে না দেখতে, আঙ্কেল লাগতেছে, বাট এটা অন্য বিষয়। আচ্ছা, রচনার বৈশিষ্ট্য দেখো, তার লেখার মধ্যে আমরা দেখি মননশীলতা, চিন্তার প্রকাশ ঘটেছে, স্বচ্ছন্দ প্রকাশ। গদ্যে প্রমোদ চৌধুরীর প্রভাব আমরা দেখতে পাই, এবং তিনি একটা পত্রিকার সাথে যুক্ত ছিলেন। পত্রিকাটার নাম হচ্ছে শিক্ষা পত্রিকা। তোমরা শিক্ষা পত্রিকার নাম নিশ্চয়ই শুনছো। তোমরা একটা আন্দোলনের নাম নিশ্চয়ই শুনছো, বুদ্ধির মুক্তি আন্দোলন। এবং এই বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যারা জড়িত তারা বিশ্বাস করত যে তাদের যে শিক্ষা পত্রিকা যেটা প্রকাশ হতো সেটার ফ্রন্ট পেজে আর কি শুরুতে লেখা থাকতো যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। তো ওই পত্রিকাটার সাথে আর কি আমরা মোতাহের হোসেন চৌধুরীকে আমরা হচ্ছে কি থাকতে দেখতে দেখি, যুক্ত থাকতে দেখি। আচ্ছা, ওনার মুখ এরকম কেন ভাই? দেখ, সালটা হচ্ছে 1903, তখনকার সময় তো এরকম এত সুন্দর। তো যেই ছবিটা আমাদের কাছে অ্যাভেলেবল আর কি, ধরো গুগল বা অন্যান্য জায়গাগুলোতে যে ছবিটা অ্যাভেলেবল সেই ছবিটা আনা হয়েছে। সেটা তো 2025 সাল না যে আইফোন দিয়ে চকমক করে ভিভিড ফিল্টার লাগায় ছবি তুলবে। এটা 2019 সালের ঘটনা। তো উনি হচ্ছে যেই যেমনে পারছে ছবি তুলছে, যেমনে পাইছি আমরা তেমনে হচ্ছে দিছি। তো ছবি দিয়ে জাজ করো না উনি কি পরিমাণে ট্যালেন্টেড ছিল, সেটা দিয়ে ওনাকে জাজ করো। আচ্ছা, এরপরে ওনার কিছু উল্লেখযোগ্য রচনাবলী আছে, সেটা হচ্ছে এর মধ্যে আমরা সবচেয়ে বেশি জোর দিব হচ্ছে সংস্কৃতি কথাতে, কারণ এখান থেকে তার এই প্রবন্ধটা নেওয়া হয়েছে। এছাড়া তিনি কিছু অনুবাদ গ্রন্থ লিখছেন। অনুবাদ গ্রন্থ মানে হচ্ছে মূলত কোনো একটা গ্রন্থ, সেটা ইংরেজি হোক, জার্মান হোক, ফরাসি হোক বা অন্য কোনো ভাষার, সেই গ্রন্থটাকে যদি তুমি তোমার নিজের ভাষায় ট্রান্সলেট করো, সেটাকে আমরা বলি অনুবাদ গ্রন্থ। ট্রান্সলেট করা মানে, বই ট্রান্সলেট করা মানে এই না যে তুমি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করবা। ফর এক্সাম্পল, একটা লাইন লেখা আছে আই ইট রাইস, তুমি এটাকে আমি খাই ভাত এভাবে অনুবাদ করবা তা না। বই অনুবাদ করা এত সহজ কিছু না। এখানে লেখকের যে ভাব, তারপর হচ্ছে এক্সাক্ট শব্দ, এগুলা অনেক ম্যাটার করে। সো ভাবানুবাদটা আসলে করছেন। সো এটা অনুবাদ সবার পক্ষে আসলে করাটা সহজ না, উনি কাজগুলো করছেন। সো ওনাকে আমরা মোটামুটি একটা জ্ঞানী লেখক হিসেবে আসলে পাই, শিক্ষিত এবং জ্ঞানী। মূলত গদ্যকার হলেও তিনি কিছু কিছু কবিতাও রচনা করছেন আমরা জানলাম, এবং তার মৃত্যু হচ্ছে 1956 খ্রিস্টাব্দে। সো মোতাহার হোসেন চৌধুরী থেকে আমরা জোর দিব তার জন্ম মৃত্যু, তিনি যে শিক্ষা পত্রিকার সাথে যুক্ত ছিলেন সেটা, তার লেখায় প্রমোদ চৌধুরীর প্রভাব ছিল সেটা, এবং আমরা তার এই সংস্কৃতি কথা প্রবন্ধ এবং অনুবাদ যে প্রবন্ধ, সেই দুটার দিকে একটু মনোযোগ দিব। আচ্ছা, এবার আসি এই প্রবন্ধটার পাঠ পরিচিতিতে। আচ্ছা, এটা নেওয়া হয়েছে হচ্ছে সংস্কৃতি কথা গ্রন্থের মনুষ্যত্ব শীর্ষক প্রবন্ধের একটা ছোট্ট অংশ হিসেবে। এই প্রবন্ধটাতে আমাদেরকে মোতাহার হোসেন চৌধুরী কি দেখাতে চাচ্ছেন একটা মানুষের দুইটা সত্তা থাকে। আমরা যেরকম বলি না যে একটা মানুষের মধ্যে দুইটা দিক থাকে, খারাপ দিক ভালো দিক, একটা মানুষ পুরোপুরি খারাপ হইতে পারে না, আবার পুরোপুরি ভালো হইতে পারে না, দুইটার দিকই কম বেশি থাকে। ঠিক এখানে মোতাহার হোসেন চৌধুরী যেটা বলার চেষ্টা করতেছেন সেটা ভালো দিক খারাপ দিক না, সেটা হচ্ছে একটা মানুষ মানে সে মানুষের মধ্যে দুইটা সত্তা থাকবে, একটা হচ্ছে জীব সত্তা, আর একটা হচ্ছে মানব সত্তা। তো মোতাহার হোসেন চৌধুরী মনে করেন যে একটা মানুষ যে কোনো একটাকে বাদ দিয়ে আরেকটার কাছে পৌঁছাতে পারে না। তিনি এই প্রবন্ধটার মধ্যে দেখবা মানুষের যে জীবন, সে জীবনটাকে একটা দোতলা ঘরের সাথে তুলনা করছেন। দেখো, এটা ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। সো জীব সত্তা যেটা, সেটাকে তিনি রাখছেন হচ্ছে ফার্স্ট ফ্লোরে, আর আমাদের সেকেন্ড ফ্লোরে রাখছেন হচ্ছে মানব সত্তাকে। এখন দেখো, তুমি যদি মানব সত্তার ঘরে যাইতে চাও, তুমি যদি দোতলায় যাইতে চাও, তাহলে তোমাকে সিঁড়ি দিয়ে একতলা ভেঙে দোতলায় যাইতে হবে, বা লিফট দিয়েও যদি যাইতে চাও তোমাকে G1 পার করে তারপর হচ্ছে তুমি কোথায় যাবা, দোতলায় যাবা। তো মোতাহার হোসেন চৌধুরী এটাই দেখাতে চাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে যেহেতু এরকম দুইটা সত্তা আছে, একটা হচ্ছে জীব সত্তা আর একটা হচ্ছে মানব সত্তা, আমরা যদি মানব সত্তার ঘরে পৌঁছাতে চাই, আমরা যদি একটা ভালো মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আগে এই জীবসত্তার ঘরটাকে পূরণ করতে হবে, এটাকে পার করতে হবে। পার করার পরে আমি মানব সত্তার ঘরে পৌঁছতে পারবো। এখন আমাদের মানুষের মধ্যে প্রবৃত্তিটা কেমন? আমাদের প্রবৃত্তিটা হচ্ছে
আমরা আমাদের জীবসত্তার ঘরটা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যাই, আমরা ভুলেই যাই যে আমাদেরকে দোতলায় পৌঁছতে হবে, মানব সত্তার ঘরে পৌঁছতে হবে। আমরা সারাক্ষণ ব্যস্ত থাকি কিভাবে আমাদের জীবসত্তার ঘরটাকে আরো সুন্দর করে সাজানো যায়। ফর এক্সাম্পল, কিভাবে আমি আরো অনেক বেশি টাকা কামাবো, ভালো ভালো খাবো, ভালো ভালো ঘুরতে যাব, ভালো ভালো পড়বো, এই যে অর্থ চিন্তা বা অন্য বস্ত্রের চিন্তা, এই চিন্তাটায় আমরা এতটাই নিমগ্ন, এতটাই নিমজ্জিত যে আমরা আমাদের মানব সত্তার ঘরটাকে ওভারলুক করে যাই। মোতাহার হোসেন চৌধুরী এই জায়গাটাতে আমাদের দৃষ্টিপাত করছেন, এই জায়গাটাতে আমাদের অ্যাটেনশন চাচ্ছেন, যে আমাদেরকে তিনি বোঝাতে চাচ্ছেন যে হ্যাঁ, জীবসত্তার ঘরটা গুরুত্বপূর্ণ। কারণ তোমার যদি জীবসত্তার মানে নিডগুলো ফুলফিল না হয় কিছুটা, তাহলে তুমি তো মানব সত্তার ঘরে যাইতে পারবা না, বা একতলা পার না করে তুমি দোতলা যাইতে পারবা না, ট্রু। কিন্তু একতলাটা কি সবকিছু মনে করে বসে থাকা যাবে না, আমাদেরকে অবশ্যই মানব সত্তার ঘরে পৌঁছতে হবে। এবং এই মানব সত্তার ঘরে পৌঁছানোর জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের প্রয়োজন হচ্ছে শিক্ষা, আমাদের প্রয়োজন হচ্ছে জ্ঞান অর্জন করা, যেটার মধ্য দিয়ে আমরা জীবসত্তা থেকে মানব সত্তা হয়ে উঠতে পারবো। যেমন আমরা বলি না যে প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মানুষ হওয়ার জন্য আমাদের মধ্যে বিবেক লাগে, জ্ঞান লাগে, অনেক কিছু লাগে, তাই না? তো ঠিক একই রকম তুমি যখন মানে জন্মাইছো মানুষ হিসেবে, তার মানে তুমি মানুষ, কিন্তু আমরা একটা মানুষের মধ্যে যে মানবিকতার গুণগুলো পাই, তার মধ্যে যে মূল্যবোধ, তার বিবেক, এই জিনিসগুলো যদি মিসিং থাকে, তখন আমরা তাকে দেখবা যে আমরা বকা দিয়ে তাকে বলি যে তুমি হচ্ছে একটা অমানুষ, ঠিক আছে, অমানুষ বলি। তো অমানুষ কেন বলি? ওকে মানুষ না, ও মানুষ, কিন্তু একটা মানুষের মধ্যে যেই বৈশিষ্ট্যগুলো থাকে সেই বৈশিষ্ট্যগুলো ওর মধ্যে বিদ্যমান নাই। তো এটাই আর কি এখানে আমাদেরকে প্রাবন্ধিক জোর দিয়ে দেখানোর চেষ্টা করতেছেন, এবং এখানে তিনি আমাদেরকে মূল্যবোধ অর্জনের দিকে একটু জোর দিচ্ছেন, যে আমরা কিভাবে আসলে জ্ঞানের মাধ্যমে আমাদের মধ্যে মূল্যবোধের জাগরণ ঘটাতে পারি, কিভাবে হচ্ছে আমরা আসলে আমাদের একটা প্রপার মানুষ হিসেবে আমরা কি করতে পারি, নিজেদেরকে গড়ে তুলতে পারি। ঠিক আছে, তাহলে আমাদেরকে অবশ্যই জীবসত্তার ঘরেও নজর দিতে হবে, তবে মানব সত্তাটাকে একেবারে ওভারলুক করে যাওয়া যাবে না। আর মূল্যবোধের যে জায়গাটা, মূল্যবোধ সৃষ্টির উপায়, মূল্যবোধ বলতে কি বোঝায়? মূল্যবোধ বলতে মূলত বোঝায় যে সামাজিক কোন একটা ন্যায় নীতি, কোন একটা শুভ মঙ্গল, যে কোনো বিষয়ে মানুষের যে মানবিক চেতনা, সেটাকে, তার মানে মূল্যবোধ মানে হচ্ছে মানুষের মানবিক চেতনা, কোনো সামাজিক বিষয় বা যে কোনো ন্যায়ের বিষয়, মানুষের সামাজিক চেতনা। আচ্ছা ডায়ান, কিসের মধ্যে ডিফারেন্স জানতে চাইছো? মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, বিষয় হোক, এই দুটার মধ্যে উচিত অনুচিত বোধ এবং সামাজিক ন্যায় নীতি বোধ। এখন আমরা এবার চলে যাই আমাদের যে মূল প্রবন্ধটা সেখানে। আবারও বলতেছি, প্রবন্ধটা অনেক বড় না, অনেক কঠিন না, কিন্তু একটু চাইলে কি করবা, একটু যদি একটু বুঝার চেষ্টা করো, তাহলে হচ্ছে দেখবা যে প্রবন্ধটাকে অনেক সহজ লাগতেছে এবং পরীক্ষা অ্যান্সার করতে পারবা। আচ্ছা হ্যাঁ, কেউ চাইলে ফার্স্ট ফ্লোরে তার লাইফ পুরোটা কাটাই দিতে পারে, কিন্তু সেটা তো একটা মানুষের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত না। কেউ চাইলে পারে তো এখানেই থেকে যাবে, সে মানব সত্তা, ভালো মানুষ হবে না। আছে না এরকম মানুষ? আছে। কিন্তু মোতাহার হোসেন চৌধুরী চান যে আমরা শিক্ষিত মানুষরা জীবসত্তার ঘরে সারা জীবন না কাটাই দিই, আমরা একটু উপরে উঠি, মানব সত্তার স্বাদ পাই, এটা মোতাহার হোসেন চৌধুরী চান। আচ্ছা, তো আমরা এখন একটু খেয়াল করি, বোর্ডের দিকে একটু তাকাই। একদম প্রথম থেকে যদি পড়ি, দেখো বলা হচ্ছে মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সাথে তুলনা করা যেতে পারে। তাহলে মানুষের জীবনকে কিসের সাথে তুলনা করছে? দোতলা ঘর। জীবসত্তা হচ্ছে সেই ঘরের নিচতলা, আর মানব সত্তা বা মনুষ্যত্ব উপরের তলা, যেটা আমরা একটু আগে বলে ফেলছি। জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। শিক্ষাই আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। তার মানে এই যে আমরা এখানে যে ঘরটা দেখলাম, এটা হচ্ছে প্রথম তলা, এটা হচ্ছে দ্বিতীয় তলা। তো তুমি প্রথম তলা থেকে দ্বিতীয় তলায় ওঠার জন্য যেরকম সিঁড়ি ব্যবহার করো, লিফট ব্যবহার করো, সেই সিঁড়ি বা লিফটটাই হচ্ছে আমাদের শিক্ষা। যদি আমরা শিক্ষা গ্রহণ করি, বা শিক্ষার যেই মূল বিষয় সেটা যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা কি করতে পারি? আমরা আমাদের জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে যেতে পারি। এটা হচ্ছে আমাদের প্রথম যে প্যারাটা, সেটার মিনিং। মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদেরকে প্রাবন্ধিক মোতাহার হোসেন চৌধুরী মানব জীবনের দুইটা দিকের প্রতি আলোকপাত করছেন বা দৃষ্টিপাত করছেন। ওকে, এরপর অবশ্য জীবসত্তার ঘরেও সে শিক্ষা কাজ করে। ক্ষুধ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলা তার অন্যতম কাজ, কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। এই যে তার বলতেছে, এই তারটা কি? এই তারটা হচ্ছে শিক্ষা। দেখো, আমরা বলছি যে জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে যাওয়ার সিঁড়ি হচ্ছে শিক্ষা। তার মানে শিক্ষা কি শুধু এই দুইটার মাঝেই অবস্থান করে? না, জীবসত্তার ঘরেও শিক্ষার কাজ আছে। সেই কাজটা কি? কাজটা হচ্ছে, দেখো, জীবসত্তা মানে কি? এই যে আমি বেঁচে আছি, বেঁচে থাকার জন্য আমার টাকার প্রয়োজন, টাকা দিয়ে আমি খাবার কিনবো, বাসস্থান কিনবো, কাপড় কিনবো, এগুলো আমি পরে থাকবো। সো এগুলো আমার প্রয়োজন আছে, আমি শিক্ষার মাধ্যমে এগুলোকে
পেতে পারি। ফর এক্সাম্পল ধরো আমরা পড়াশোনা করি কেন? আমরা পড়াশোনা করি একটা সার্টিফিকেটের জন্য, যে সার্টিফিকেটটা দিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে একটা চাকরি করব, বা একটা কোনো জায়গায় কোনো একটা বিজনেস করব, বা বা কিছু একটা করে আমরা হচ্ছে আমাদের টাকা কামাই করব, যেটা দিয়ে খাবো, আমাদের পরিবারকে চালাবো। এটা এই কারণে তো আমরা বেসিক্যালি বেশিরভাগ শিক্ষা অর্জন করতেছি। তাহলে এই যে শিক্ষার যে কাজটা, এটা যে শুধুমাত্র সিঁড়িতেই ব্যবহৃত হয় তা না, আমরা দেখতে পাচ্ছি আমাদের জীবসত্তার ঘরেও শিক্ষা কাজ করে। তবে এটা শিক্ষার আসল কাজ না। আমরা যদি ভাবি যে আমাদের ক্ষুধা পিপাসা নিবৃত করার জন্যই আমাদের শিক্ষার প্রয়োজন, তাহলে আমরা শিক্ষার মূল উদ্দেশ্যটাকে ওভারলুক করে যাচ্ছি। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে একটা মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে শিক্ষার আসল কাজ। তার মানে শিক্ষারও দুইটা কাজ আছে, একটা জীবসত্তার ঘরে, একটা হচ্ছে মানব সত্তার ঘরে। অন্য কথায় শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে, তেমনি অপ্রয়োজনীয় দিকও আছে। আর অপ্রয়োজনীয় দিকই তার শ্রেষ্ঠ দিক। তার মানে অপ্রয়োজনীয় দিক কোনটা? আমাদের কাছে শিক্ষার অপ্রয়োজনীয় দিককে আমি যদি এখন তোমাদের মধ্যে একটা পোল লঞ্চ করি এরকম, যে তোমরা কে কে পড়াশোনা করতেছো ভালো মানুষ হওয়ার জন্য, আর কে কে পড়াশোনা করতেছো হচ্ছে এই যে যেটা বললাম, যে বড় হবা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বা হচ্ছে কোন একটা ইউনিভার্সিটিতে পড়বা ভালো একটা সাবজেক্টে, তারপর হচ্ছে চাকরি বাকরি করবা, টাকা পয়সা কামাবা, এই জন্য কে কে পড়তেছো। তো আমি যদি এখন একটা পোল লঞ্চ করে দিই, যদি আমি এরকম করি, আমি দেখবো যে তোমাদের 80% তোমরা অ্যান্সার দিছো সেকেন্ডটা, আর মানে 1 to 20% অ্যান্সার দিবা হচ্ছে ফার্স্টেরটা, যে আপু আমি ভালো মানুষ হওয়ার জন্য পড়াশোনা করতেছি। তাহলে আমাদের কাছে শিক্ষার আসল উদ্দেশ্য কি, বা শিক্ষার প্রয়োজনীয় দিক কি? আমাদের কাছে প্রয়োজনীয় দিক হচ্ছে ওই চাকরি বাকরি পর্যন্ত। আর অপ্রয়োজনীয় দিক কি? যে আমি শিক্ষা থেকে কিছু শিখবো, ভালো মানুষ হব। তো মোতাহার হোসেন চৌধুরী বলতেছেন যে আমাদের কাছে যেটা অপ্রয়োজনীয় দিক, অর্থাৎ ভালো মানুষ হওয়া, মনুষ্যত্ব লোকের সন্ধান পাওয়া, এটাই হচ্ছে শিক্ষার আসল দিক। কথাটা কি আমি বুঝাইতে পারছি তোমাদেরকে? কথাটা কি বুঝতে পারছো? যে মোতাহার হোসেন চৌধুরী কোনটাকে শিক্ষার আসল দিক বলতেছেন? ওকে, ঠিক আছে, তাহলে আমরা বুঝছি। এরপরে বলছে যে শিক্ষা আমাদেরকে কি শিখায়? জীবনকে উপভোগ করা শিখায়, মনের মালিক হয়ে অনুভূতি ও কল্পনারও আস্বাদন করা শিখায়। আচ্ছা, তো গেল এটা আমাদের প্রথম প্যারা, খুব সহজ, বুঝলে। এবার আসো সেকেন্ড আমাদের অংশটাতে চলে, যেখানে বলা হচ্ছে শিক্ষার এই দিকটা, মানে অপ্রয়োজনীয় দিকটা, অর্থাৎ ভালো মানুষ হওয়ার যে দিকটা, মনুষ্যত্বের যে দিকটা, সেটা বড় হয়ে ওঠে না। কেন বড় হয়ে ওঠে না? কারণ ভুল শিক্ষা ও নিচের তলায় বিশৃঙ্খলা জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সবসময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়, ওপর তলার কথা সে মনেই আনতে পারে না। তার মানে দেখো, একটা মানুষ, ধরো একটা চোর সে খাইতে পারে না, সে হচ্ছে 2 দিন ধরে অভুক্ত, তার কাছে খাবার নাই, তার কাছে কোনো ধরনের খাবার নাই। এখন সে যে একটা কাজ করবে, তাকে কেউ কাজও দিচ্ছে না, বা না খেতে পেয়ে সে এতটাই দুর্বল, সে কোনো ফিজিক্যাল কাজ করে সে টাকা ইনকামও করতে পারবে না। এখন তুমি যদি চোরকে যায় বলো, ভাই দেখেন চুরি করা কিন্তু ভালো না, আপনি কিন্তু চুরি করেন না, আপনি চুপচাপ বসে থাকেন, আবার তুমি তাকে কোনো খাবারও দিচ্ছ না, তুমি তাকে কোনো কাজও দিচ্ছ না, তুমি তাকে সুস্থ হওয়ার কোনো উপায়ও দিচ্ছ না, তাহলে এই মানুষটার কাছে কিন্তু তোমার এই জ্ঞানের কথাটা কোনো ইম্প্যাক্ট ফেলবে না। আমাদের ক্ষেত্রেও হয়েছে তাই, যে আমাদের জীবসত্তার যে ঘরটা, অর্থাৎ নিচতলা যেটা, সেটা বিশৃঙ্খল হয়ে আছে। আমাদের কন্টিনিউয়াসলি মনে হচ্ছে যে আমাদেরকে হচ্ছে টাকা পয়সা ইনকাম করতে হবে, আমাদেরকে হচ্ছে জীবনে অনেক বেশি হচ্ছে অর্থ উপার্জন করতে হবে, অর্থাৎ আমাদের জীবন চালানোর যে প্রাথমিক চাহিদাগুলো আছে, সে চাহিদাগুলোকে ফিল আপ করতে হবে। তো এগুলা নিয়ে আমরা ব্যস্ত থাকার কারণে আমরা উপর তলার কথা, অর্থাৎ মানব সত্তার কথা মাথায় আনতে পারি না, বা মনে রাখতে পারি না। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, অর্থচিন্তার নিগড়ে, নিগড় মানে হচ্ছে শিকল, অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী, ধনী দরিদ্র সকলেরই অন্তরে সে একই ধ্বনি উত্থিত হচ্ছে, চাই চাই আরো চাই। সো অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী, এই কথাটা অনেক সময় হচ্ছে আমাদের ব্যাখ্যা আসে। এটার মানে কি? অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী, এটার মানে হচ্ছে যে আমরা যেহেতু আমাদের উপরতলার ঘরটাকে, অর্থাৎ মনুষ্যত্বকে আমরা যেহেতু গুরুত্ব দেওয়ার একটা সময় ঠিকভাবে পাই না, আমরা যেহেতু অন্য চিন্তায় সবসময় ব্যস্ত থাকি, ফলে আমাদের জীবনে কোনো মানে চাহিদার কোনো শেষ নাই, এবং আমরা কি করতেছি, আমরা আমাদের এই অর্থচিন্তা থেকে বেরিয়ে এসে একটা মানুষ হওয়ার যেই আনন্দ, বা একটা মনুষ্যত্বের যে স্বাদ, সেই স্বাদটাকে কি করতে পারতেছি না, গ্রহণ করতে পারতেছি না। তার মানে এই যে জীবসত্তার ব্যাপারগুলো নিয়ে আমরা সারাক্ষণ ব্যস্ত, এটা থেকে বের হতে পারতেছি।
তারপরে কি বলেছে দেখো, তাই অন্য চিন্তা তথা অর্থ চিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনায় জীবন সাধনা নয়, একথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনের শিক্ষা সোনা ফলাতে পারবে না। অনেক বড় একটা বাক্য, কিন্তু অনেক সহজ। আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো, যতক্ষণ পর্যন্ত একটা মানুষকে তুমি অন্য চিন্তা বা অর্থ চিন্তা থেকে মুক্তি দিতে পারবে না, ওই যে একটু আগে যে চোরের এক্সাম্পলটা দিছি, একটা চোরকে যদি তুমি খাবারের ব্যবস্থা করে না দাও বা অর্থের ব্যবস্থা করে না দাও, তাহলে মানে এই যে সারাক্ষণ চোরের মাথায় সারাক্ষণ কি ঘুরতেছে, আমার খাবার লাগবে, খাবার লাগবে, খাবার লাগবে, এখন আমি কাজ করতে পারতেছি না, কাজ পাচ্ছি না, খাবার পাচ্ছি না, তাহলে আমি কি করব? চুরি করব। তো এই চিন্তাটা থেকে যদি তুমি তাকে মুক্তি না দিতে পারো, তাহলে তাকে তুমি বুঝাইতে পারবে না যে ভাই দেখেন, টাকা পয়সাই জীবনের সবকিছু না। আপনি দেখেন খুব সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা বাতাস হচ্ছে, এগুলো তাদেরকে তুমি ফিল করাইতে পারবে না, কারণ তার কাছে বাতাস দেখার সময় নেই, আকাশ দেখার সময় নেই, চাঁদ দেখার সময় নেই। একটা বিখ্যাত কবিতা আছে না, যে হচ্ছে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। হ্যাঁ, তারপরে পূর্ণিমার চাঁদ এটা কবিদের কাছে, আমাদের কাছে রোমান্টিক বিষয়, কিন্তু যে ক্ষুধার্ত, যার পেটে খাবার নাই, তার কাছে পূর্ণিমার চাঁদের এই গোল আকৃতি দেখে মনে হচ্ছে যেটা একটা রুটি, এটা খাইতে পারলে ভালো লাগতো। তো এরকম আর কি। তো মানুষের জীবনে শিক্ষা কখন সোনা ফলাতে পারবে, শিক্ষা কখন তার কাজটা করতে পারবে, যখন মানুষ অর্থের চিন্তা থেকে বের হতে পারবে। এবং অর্থ চিন্তা থেকে বের করার দায়িত্ব কিন্তু একা তোমার আমার না, এটা আমাদের সমাজের, রাষ্ট্রের, সবার দায়িত্ব। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত, এখানে সেখানে দু একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশিরভাগ লোকই অন্ধকারে থেকে যাবে। তার মানে দুই একজন মানুষ যাদের জীবনে অর্থচিন্তা নাই, তারা উপরতলায় যাবে, শিক্ষার আসল উদ্দেশ্য গ্রহণ করবে, শিক্ষার রস আস্বাদন করবে, কিন্তু বেশিরভাগ মানুষ জীবসত্তার ঘরে থেকে যাবে, কারণ তারা সারাক্ষণ টাকা ইনকাম বা অর্থচিন্তা, অন্য চিন্তা নিয়ে তারা হচ্ছে ব্যস্ত। ফলে শিক্ষার আসল উদ্দেশ্যটা কি হবে না, মানে অর্জন হবে না। তো মোতাহার হোসেন চৌধুরী এই জায়গাটায় আমাদের দৃষ্টিপাত করতে চাচ্ছেন যে আমাদের সকলের শিক্ষার আসল উদ্দেশ্যটা বোঝা উচিত। এরপরে কি বলেছে দেখো, অন্য চিন্তার নিগড় থেকে, নিগড় মানে আমরা একটু আগে পড়ছি শিকল, অন্য চিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা চলছে, সেটা অভিনন্দনযোগ্য, কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টাও মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। মানে ধরো তুমি একটা কাজ করতে চাচ্ছ, কাজটা অনেক মানে অনেক ভালো কাজ, কিন্তু তোমার যদি একটা প্রপার প্ল্যান না থাকে যে তুমি কিসের পরে কি করবা, এরকম হইলে তোমার প্ল্যান বি কি, প্ল্যান সি কি, এরকম তোমার যদি একটা পর্যাপ্ত পরিকল্পনা না থাকে, তুমি কই যেতে চাও, নিজেকে কোথায় দেখতে চাও, এই এইমটা যদি তোমার ফিক্স না থাকে, তাহলে সমূহ সম্ভাবনা হচ্ছে তুমি ফেইল করবা, যে কোনো বাধা আসলে তুমি থেমে যাবা, আগাইতে পারবা না। তো এই জন্য আমাদেরকে মোতাহার হোসেন চৌধুরী বলতেছেন যে হ্যাঁ, এখন অনেকেই চেষ্টা করতেছে, এই চেষ্টাটা অভিনন্দনযোগ্য, কিন্তু আমাদের যে লক্ষ্য, যে এইম, এটা সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে। সচেতন না থাকলে আমাদের অকালে ঝরে পড়ার একটা ব্যাপার এখানে চলে আসবে। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু। কারারুদ্ধ মানে হচ্ছে যাদেরকে কারায় রুদ্ধ করে রাখা হয়েছে বা আটকে রাখা হয়েছে। আহার তৃপ্ত মানে হচ্ছে যারা খাবার খেতে পায় না, আহারের জন্য তারা হচ্ছে আহ কান্নাকাটি করতেছে বা আহার চাচ্ছে, খাদ্য চাচ্ছে, পানি চাচ্ছে, এই মানুষগুলোর কি আসলে মূল্য আছে? মূল্য নাই। কি বলছে দেখো, প্রচুর অন্নবস্ত্র পেলে আলো হাওয়ার স্বাদবঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে, কিন্তু তাই বলে যে তা সত্য সত্যই স্বর্গ হয়ে যাবে তা নয়। তার মানে একটা মানুষ যে বাইরে থাকলে খেতে পায় না, 2 বেলা 3 বেলা কোনো বেলাই খেতে পায় না, না খেয়ে থাকতে হয়, সে মানুষটাকে তুমি যদি কারাগারে ধরে নিয়ে যায়, যদি তুমি তাকে 3 বেলা খাইতে দাও, তাহলে তার কাছে মনে হবে আরে আমি তো বাইরে থাকলে 3 বেলা খাইতে পারতেছিলাম না, এখানে এসে আমি অন্তত 3 বেলা খেতে পারতেছি, আমার ক্ষুধার কষ্টটা নাই। এটা তো একটা স্বর্গীয় ব্যাপার। এখন তার কাছে 3 বেলা খেতে পারাটা স্বর্গীয় ব্যাপার বলে, কারাগার তার কাছে স্বর্গ মনে হচ্ছে বলে, আমাদের সবার কাছে কিন্তু কারাগার স্বর্গ হয়ে যায় নাই। তার মানে পার্সন টু পার্সন, সিচুয়েশন টু সিচুয়েশন ব্যাপারটা যে ভ্যারি করে, পার্থক্য করে, এটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। বলা হয়েছে যে বাইরের আলো হাওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্নবস্ত্র পেলেও কারাগারকে কারাগারই মনে করবে, এবং কি করে তার থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা। তাহলে প্রথম মানুষটা যে কখনো ঠিক মতো খেতে পারছে না, তাকে তুমি কারাগারে নিয়ে যা খেতে দিলে সে ভাবতেছে কারাগার স্বর্গ। কিন্তু আমি হচ্ছে রেগুলার 3 বেলা খাই, আমি বাইরের আলো হাওয়া দেখে দেখে বড় হইছি, আমি মন চাইলে যে কোনো জায়গায় চলে যাই, মন চাইলো আজকে আমি একটু বাসা থেকে হুট করে বের হয়ে ফুচকা খাইতে চলে গেলাম বা কোনো একটা জায়গায় চলে গেলাম। এখন আমাকে যদি তুমি একটা কারাগারে বন্দি করে রাখো, তাহলে আমি তো মন চাইলে যেখানে খুশি সেখানে যেতে পারতেছি না। তখন তুমি আমাকে যতই 3 বেলা খাবার দাও না কেন, আমার কাছে কিন্তু এটা ভালো লাগবে না, আমার কাছে মনে হবে আমি কিভাবে এখান থেকে বের হব। তো এটাই বলছে যে একটা মানুষ কারাগারকে স্বর্গতুল্য মনে করে বলে কারাগার স্বর্গ হয়ে যায় না। আচ্ছা, এরপর আকাশ বাতাসের ডাকে যে পক্ষী আকুল, পক্ষী মানে পাখি,
সে কি খাঁচায় বন্দি হবে সহজে দানা পানি পাওয়ার লোভে? তার মানে যে পাখি একবার উঠতে শিখেছে, বনে জঙ্গলে খুঁজে খুঁজে নিজের খাবার আহরণ করে শিখেছে এবং বনের বিস্তৃত পরিবেশে অভ্যস্ত, তাকে যদি তুমি খাঁচায় আটকে রাখো এবং তাকে যদি 2 বেলা ঠিকমতো খাবার দেওয়ার লোভ দাও, তার মানে সে যে আটকে থাকবে ব্যাপারটা তা না। তাদের কাছে 2 বেলা খাবারের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে ফ্রিলি মুক্তভাবে ঘুরে বেড়ানো। এরপরে কি বলছে দেখো, অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচায়ক। এই লাইনটা দিয়ে তোমাদের অনেক সময় অনুধাবনে প্রশ্ন দেয় যে অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড় কথাটির মানে কি? অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড় মানে হচ্ছে যে আমাদের অন্ন বস্ত্রের যে সহজলভ্যতা, বা তোমাকে অনেক অন্ন দিলাম, অনেক বস্ত্র দিলাম, এর থেকেও আমাদের কাছে বড় ব্যাপার হচ্ছে বা প্রধান ব্যাপার হচ্ছে মুক্তি বা স্বাধীনতা, অর্থাৎ শিক্ষার যে প্রকৃত আনন্দ সেটাকে অনুধাবন করা। এরপর কিসের স্বাধীনতা? এই যে আমরা বারবার মুক্তির কথা বললাম, স্বাধীনতার কথা বললাম, এখন এই মুক্তি বা স্বাধীনতাগুলো কিরকম মুক্তি দেখো, বলা হচ্ছে চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা। এই 3 ধরনের স্বাধীনতা যেখানে নাই সেখানে কি নাই? মুক্তি নাই। এই ইনফরমেশনটা মনে রাখবা, অনেক সময় বহুপদীতে দিয়ে দেয়। মানুষের অন্ন বস্ত্রের সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে এই মুক্তির দিকে লক্ষ্য রেখে। ক্ষুধ পিপাসায়, ক্ষুধ পিপাসা মানে ক্ষুধা ও পিপাসা, ক্ষুধ পিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না বলেই ক্ষুধ পিপাসার তৃপ্তির প্রয়োজন। একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখে অন্ন বস্ত্রের সমাধান করা ভালো, নইলে আমাদের বেশি দূর নিয়ে যাবে না। তাহলে এই প্যারাটার সামারি কি? এই প্যারাটার সামারি হচ্ছে আমাদেরকে মোতাহার হোসেন চৌধুরী বলতে চাচ্ছেন যে মুক্তি কখন আমরা অ্যাকচুয়ালি পাবো? যখন আমার চিন্তার স্বাধীনতা থাকবে, আমি যা খুশি তা চিন্তা করতে পারবো, যখন আমার বুদ্ধির স্বাধীনতা থাকবে, যখন আমার আত্মপ্রকাশের স্বাধীনতা থাকবে, অর্থাৎ আমি যেভাবে চাই সেভাবে নিজেকে প্রকাশ করতে পারবো। এই 3 ধরনের স্বাধীনতা যখন থাকবে তখনই আমি মুক্তি পাবো। এবং এই যে আমরা একদম প্রথমেই পড়ছি জীবসত্তা, মানব সত্তা, দোতলায় উঠতে হইলে আগে একতলার নেটগুলো ফিল আপ করে তারপরে দোতলায় উঠতে হবে। তো এটাই বলতেছেন যে আমরা একতলার নিডগুলো বা অন্ন বস্ত্রের যে প্রবলেমগুলো আমরা ফেস করি, খাবার পাচ্ছি না, টাকা মানে বস্ত্র পাচ্ছি না, এই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করতে হবে। এবং কোন দিকে লক্ষ্য রেখে চেষ্টা করতে হবে? এই 3টা স্বাধীনতা অর্জন করার দিকে লক্ষ্য রেখে। এবং বলছে যে মানুষকে যদি আমরা ক্ষুধা পিপাসায় মানে কাতর ব্যক্তিকে যদি আমরা তৃপ্ত রাখতে না পারি, তাহলে আমাদের আত্মার যে অমৃত, আমাদের হৃদয়ের যে শান্তি, সেটাকে আমরা তাকে অনুভব করাতে পারবো না। ওই যে কবিতার লাইনের মতো যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, অর্থাৎ পূর্ণিমার চাঁদ যে একটা সুন্দর বিষয়, এটা তাকে আমি দেখাতে পারতেছি না, এটা তাকে আমি অনুভব করাতে পারতেছি না, কারণ সে ক্ষুধার্ত। তার কাছে প্রাইম কাজ হচ্ছে এখন তার খাইতে হবে। তো তুমি আগে তাকে খাবার দাও, তারপরে তাকে রোমান্টিসিজমের জিনিস দেখাও যে পূর্ণিমার চাঁদ দেখেন কত সুন্দর, তখন সে দেখবে। তো এটাই বলছে যে মানুষকে যদি তুমি তৃপ্ত রাখতে না পারো, তাহলে সে কখনোই আত্মার অমৃত উপলব্ধি করতে পারবে না। এরপরে মুক্তির 2টা উপায় আমাদেরকে প্রাবন্ধিক দেখাচ্ছেন। সবসময় মনে রাখবা, আমাদের পাঠ্যপুস্তকের আন্ডারে যে প্রবন্ধগুলো থাকে সেখানে প্রাবন্ধিকরা জ্ঞান তো দেয়নি, বাট ফার্স্টে কি করেন? একটা বিষয়কে অ্যাড্রেস করেন। যেমন আমাদের আজকের প্রবন্ধটার নাম হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব। তো প্রথমে প্রাবন্ধিক শিক্ষা ও মনুষ্যত্ব কি, আমাদের মানুষের জীবনটা যে 2টা ঘরের মতো, 2টা তালার মতো, সেটা উল্লেখ করছেন। তারপরে কিছু প্রবলেম অ্যাড্রেস করছেন যে এটা সমস্যা, এই কারণে আমরা একটা ভালো মানুষ হতে পারছি না, এই কারণে আমরা মনুষ্যত্বের ঘরে যেতে পারতেছি না। তাহলে তিনি প্রথমে প্রবলেমগুলোকে বা সমস্যাগুলোকে অ্যাড্রেস করছেন, তারপরে তার মতে এগুলোর পসিবল সলিউশন কি হতে পারে সেটা তিনি আমাদেরকে জানিয়ে যাচ্ছেন। তো এখানে তিনি সেটাই করছেন। দেখো, তিনি বলছেন যে মুক্তির জন্য 2টি উপায় আমরা অবলম্বন করতে পারি। সেটা হচ্ছে অন্ন বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দিতে পারবো, আর একটা হচ্ছে শিক্ষা দীক্ষার দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়াতে পারবো। তার মানে মুক্তি দেওয়ার জন্য প্রথমে আমরা একটা মানুষকে অন্ন বস্ত্রের চিন্তা থেকে বের করবো যে ঠিক আছে, তোমার জন্য অন্ন বস্ত্রটা আছে, তুমি অন্ন বস্ত্রের চিন্তা থেকে বের হও। সেকেন্ড হচ্ছে তারপরে তাকে আমরা শিক্ষা দীক্ষা দিব। শিক্ষা দীক্ষা দিয়ে তাকে আমরা বুঝাবো যে মনুষ্যত্বটা আসলে কিরকম লাগে, তখন সে বুঝবে, তখন সে হচ্ছে মুক্তি বা স্বাধীনতার কথা চিন্তা করবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে এ উভয়বিধ চেষ্টার ফলে মানব জীবনের উন্নয়ন সম্ভব, শুধু অন্ন বস্ত্রের সমস্যাকে বড় করে তুললে সুফল পাওয়া যাবে না। তাহলে 2টাকেই আমার সমান গুরুত্ব দিতে হবে। যে কোনো একটাকে যদি আমি প্রায়োরিটি দেই, তাহলে আমরা কি করতে পারবো না, কখনোই এই সমস্যাটাকে ওভারকাম করতে পারবো না বা সমস্যাটা সমাধান করতে পারবো না।
এরপর আবার শুধু যদি আমরা শিক্ষার উপর নির্ভর করি তাহলে অনেক বড় একটা সময়ের দরকার। মনুষ্যত্বের স্বাদ না পেলে অন্য বস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেও মানুষ যেখানে আছে সেখানেই পড়ে থাকতে পারে। আবার শিক্ষা দীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্য বস্ত্রের দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব নয়। অনেক বড় একটা বাক্য, আমি বাক্যটা সহজ করে বলি। সহজ করে বললে আমাদেরকে এখানে প্রাবন্ধিক বুঝাতে চাচ্ছেন যে মনুষ্যত্ব এবং শিক্ষা দীক্ষা দুইটাই হচ্ছে একে অপরের পরিপূরক। তুমি যদি একটা মানুষকে মনুষ্যত্বের স্বাদ না দাও তাহলে সে, ধরো একটা মানুষ জানেই না যে তার উপরে একটা দোতলা আছে, তার মাথার উপরে একটা ছাদ আছে, একটা সুন্দর আকাশ আছে, মনুষ্যত্ব আছে, সেটা জানেই না। এটা দেখতে কেমন লাগে, এটা দেখা যায় অনেক সুন্দর। হ্যাঁ, ধরো দোতলায় হচ্ছে ছাদ, বা দোতলার উপরে উঠলে সে ছাদ দেখতে পাবে, আকাশ দেখতে পারবে। এখন যে মানুষ জানে না আকাশ সুন্দর, সে কি কখনো আকাশ দেখার জন্য ছাদে যাবে? যাবে না। তাহলে তুমি একটা মানুষকে অনেক টাকা পয়সা দিলা, একতলার যে নিট গুলো আছে, জীবসত্তার যে নিট গুলো আছে, সেই নিট গুলো তুমি ফিল আপ করে দিলা, কিন্তু তাকে তুমি জানাইলা না যে ভাই আপনার উপরে কিন্তু আরেকতলা আছে, তার উপরে কিন্তু সুন্দর ছাদ আছে, ছাদ দেখা যায়। তুমি তো তাকে জানাইলাই না, সেটা জানলই না, তাহলে সে কিন্তু তার ওই জায়গায় থেকে যাবে, সে কখনো উপরে উঠবে না। এটা একটা সমস্যা। আবার এমন হতে পারে যে তুমি একটা মানুষকে টেনে হেসড়ে উপরে উঠাইছো, তাকে অনেক শিক্ষা দিছো, তাকে মনুষ্যত্ব শিখাইছো, সবকিছু শিখাইছো, কিন্তু সে কি উপরতলায় থাকতে পারবে? না, তাকে বারবার নিচে নেমে আসতে হবে, দোতলায়, একতলায়, দোতলা থেকে একতলায়। কেন? কারণ তার অন্য বস্ত্রের যে নিটটা, সে নিটটা ফিল আপ হয় নাই। এই কথাটাই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আচ্ছা, মারফত মানে মাধ্যম। কোনো ভারী জিনিসকে উপরে তুলতে হলে তাকে নিচের থেকে ঠেলতে হয়, আবার উপর থেকে টানতেও হয়। শুধু নিচের থেকে ঠেললে তাকে আশানুরূপ উপরে উঠানো যায় না। মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই উপর থেকে টানা, আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিচের থেকে ঠেলা। মানে একতলা থেকে দোতলা ওঠার জন্য তোমারও ইচ্ছা থাকা লাগবে, তোমাকে উপর থেকে একজন টানা লাগবে, তুমি নিজেকে পুশ করা লাগবে উপর দিকে, উপর থেকেও তোমাকে একজন হাত বাড়ায় দেওয়া লাগবে। তো এই উপর এবং নিচ বলতে কি বোঝানো হচ্ছে? শিক্ষাকে বলা হচ্ছে উপর থেকে টানা, অর্থাৎ শিক্ষা যেহেতু দোতলা, মনুষ্যত্ব, আর নিচতলা হচ্ছে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা। কারণ তোমার সমাজ ব্যবস্থা যখন সুশৃঙ্খল, তখন এমনিতেই তোমার খাদ্য, অর্থ, অন্ন এগুলো ফিল আপ হবে, নিড ফিল আপ হবে। আচ্ছা, এরপর অনেকে মিলে খুব জোরে উপর থেকে টানলে নিচের ঠেলা ছাড়াও কোনো জিনিস উপরে উঠানো যায়, কিন্তু শুধু নিচের ঠেলায় বেশি দূর উঠানো যায় না। তার মানে কেউ তোমাকে নিচ থেকে খালি ঠেললো, তুমি উঠতে চাইলা না, বা উপর থেকে তোমাকে সহায়তা করা হলো না, তাহলে তুমি কিন্তু উঠতে পারবা না। কিন্তু নিচ থেকে তোমাকে না ঠেললেও অনেক সময় তোমাকে টেনে আমরা উপরে উঠায় নিয়ে আসতে পারবো, এ কথাটাই বলছে। আপ্রাণ প্রচেষ্টার ফলে শিক্ষার দ্বারা জীবনের উন্নয়ন সম্ভব, কিন্তু শুধু সমাজ ব্যবস্থার সুশৃঙ্খলতার দ্বারা সেটা সম্ভব না। দোতলায় উঠার জন্য তোমার নিজের একটা ইচ্ছা থাকার প্রয়োজন। এরপর শিক্ষা দীক্ষার ফলে সত্যিকার মনুষ্যত্বের স্বাদ পেলে অন্ন বস্ত্রের সমাধান সহজেই হতে পারে। কেননা অন্ন বস্ত্রের অব্যবস্থার মূলে লোভ, আর শিক্ষা দীক্ষার ফলে মানুষ উপলব্ধি করতে পারে লোভে পাপ, পাপে মৃত্যু। কথাটা বুলি মাত্র নয়, সত্য। মানে লোভে পাপ, পাপে মৃত্যু এটা খালি একটা বলার জন্য বলা না, এই কথাটা আসলেই সত্য। ঠিক আছে? লোভের ফলে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে। শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায়। তার মানে শিক্ষার মাধ্যমে মানুষ নিজের লোভকে সংবরণ করা শিক্ষার সুযোগ থাকে। ছোট জিনিসের মোহে, মোহ মানে হচ্ছে লোভ, ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখ বোধ করে না, সে আর যাই হোক শিক্ষিত নয়। তার মানে ধরো তুমি আজকে যদি একটু চিন্তা করো যে এভাবে একটা এক্সাম্পল যদি চিন্তা করো যে ধরো তোমাকে এখন আমি বললাম যে তুমি যদি পড়াশোনা না করো তোমাকে আমি হচ্ছে 500 টাকা দিব। এখন এই 500 টাকার জন্য তোমার কালকে পরীক্ষা, তুমি পড়াশোনা না করে বসে আছো, ধরো তোমার বোর্ড এক্সাম। এখন বোর্ড এক্সামে তোমার হচ্ছে কালকে ধরো ম্যাথ এক্সাম। এখন তুমি সারা বছর ম্যাথ তো এরকম ভাবে করো নাই বা করছো, তোমার পরীক্ষার আগের দিন একটা প্র্যাকটিসের প্রয়োজন। তুমি প্র্যাকটিসটা না করে বসে আছো, কেন বসে আছো? কারণ আমি তোমাকে লোভ দেখাইছি যে তুমি যদি আজকে পড়াশোনা না করো, তুমি যদি পরীক্ষাটা ঠিক মতো না দাও, ফেল টেল করো, তাহলে তোমাকে আমি 500 টাকা দিব। তাহলে তোমার কাছে 500 টাকাটা এখন গুরুত্ব পাচ্ছে, সো 500 টাকাটা পাওয়ার জন্য তুমি একটা পরীক্ষা খারাপ দিলা, ফলে কি হইলো? তোমার বড় একটা ক্ষতি হইলো। এরকম আমাদের জীবনে এরকম অনেক ঘটনা আছে যেখানে আমরা ছোট ছোট জিনিসের লোভে অনেক বড় বড় জিনিস বা বড় বড় ব্যাপারকে আমরা কি করি, মানে উইথড্র করে যাই বা ওভারলুক করে যাই। তো এগুলো কখনো শিক্ষিত মানুষের কাজ হতে পারে না। শিক্ষিত মানুষ ছোট জিনিসকে প্রায়োরিটি দেয় না, বড় বড় জিনিসকে প্রায়োরিটি দেয়, বড় সাফল্যকে প্রায়োরিটি দেয়, ছোট ছোট ব্যর্থতাকে প্রায়োরিটি দেয় না। তারপরে বলছে শিক্ষা তার বাইরের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। তার মানে শিক্ষা তার খালি পোশাকি শিক্ষা, বাইরে থেকে তাকে দেখে মনে হচ্ছে শিক্ষিত, কিন্তু শিক্ষা একটা মানুষের হৃদয় বা অন্তরে বা মনে যে পরিবর্তন আনে সেটা তার মনে আনতে পারে নাই।
লেফাফা দুরুস্তি আর শিক্ষা এক কথা নয়। লেফাফা দুরুস্তি মানে হচ্ছে বাইরের দিক থেকে ত্রুটিহীন কিন্তু ভিতরে ভিতরে প্রতারণায় ভর্তি। শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, শিক্ষার আসল কাজ হচ্ছে মূল্যবোধ সৃষ্টি করা। জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে আসে। তাই যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া হয় না সেখানে শিক্ষা নেই। আমরা একদম শুরুতেই মূল্যবোধের অর্থ বলছিলাম যে কোন ধরনের উচিত অনুচিত বোধ, তারপরে মনুষ্যত্ব বোধ, এগুলো হচ্ছে আমাদের মূল্যবোধ। তাহলে শিক্ষার আসল কাজ কি? মানুষকে জ্ঞান পরিবেশন করা না, তোমার মধ্যে উচিত অনুচিত বোধটা সৃষ্টি করা। আর এই উচিত অনুচিত বোধ সৃষ্টি করার উপায় হচ্ছে জ্ঞান পরিবেশন। কিন্তু এটা একমাত্র বা এটা একদম আসল কাজ এমনটা না। তাই যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া হয় না সেখানে আসলে শিক্ষা নাই। তো তুমি অনেক বড় পড়াশোনা শেষ করলা, তুমি এসএসসি এইচএসসি পাশ করলা, তোমার অনেক সার্টিফিকেট আছে, কিন্তু তুমি কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা মানবিক কাজ কোনটা অমানবিক কাজ, এটা যদি তুমি না বুঝো তাহলে তোমার জীবনে আসলে শিক্ষাটা কোনো কাজ করতে পারে নাই। শিক্ষা তোমার বাইরের ব্যাপার হয়ে থেকে গেছে, তোমার অন্তরের ব্যাপার বা ভিতরের ব্যাপার হতে পারে নাই। শিক্ষার মারফতে, মারফত বলতে মাধ্যম, মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়। তথাপি অন্ন বস্ত্রের সুব্যবস্থাও প্রয়োজনীয়, তা না হলে জীবনের উন্নয়নে অনেক বিলম্ব ঘটবে। অর্থাৎ তুমি যদি শিক্ষার মাধ্যমে জীবনে উন্নয়ন করতে চাও তাহলে তোমাকে অন্ন বস্ত্রের দিকটাও খেয়াল রাখতে হবে, না হয় তোমার জীবনে উন্নয়ন ঘটতে দেরি হয়ে যাবে। বিলম্ব মানে দেরি। মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো, কিন্তু প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না দিলে, প্রাণিত্বের বাঁধন মানে ওই যে অন্ন বস্ত্রের চিন্তা। মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে, মর্ম মানে মন, হৃদয়, মানুষের মনে গিয়ে পৌঁছতে দেরি হয় বলে অন্ন বস্ত্রের সমস্যার সমাধান করা প্রয়োজন। তারপরে বলা হয়েছে পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। তোমার পায়ে যদি একটা কাটা ফোটে তাহলে তুমি যতক্ষণ বারবার যদি মনে করো যে আমার পায়ে কাটা ফুটছে কাটা ফুটছে, তাহলে তুমি কিন্তু হাঁটার যে আনন্দ সেটা উপভোগ করতে পারবা না। ঠিক একই রকম তোমার যদি পেটে ক্ষুধা থাকে, তোমার যদি জীবসত্তা অর্থাৎ অন্ন বস্ত্রের চিন্তা থাকে, তাহলে তোমাকে আমি যতই বলি একটা ভালো মানুষ হও, মনুষ্যত্বের কথা বলো, তুমি বলতে পারবা না। এটাই বুঝাইছে যে মুক্তির আনন্দ তুমি কি করতে পারবে না, উপভোগ করতে পারবা না। তাই দুদিক থেকেই কাজ চলা দরকার। একদিকে অন্ন বস্ত্রের চিন্তার বেরি বা শিকল উন্মোচন করা, অপরদিকে মনুষ্যত্বের আহ্বান, উভয়ই প্রয়োজনীয়। নইলে বেরি মুক্ত হয়েও মানুষ উপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না, অথবা মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও উপরে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করবে না। খাঁচায় বন্দি পাখির মতো উড়বার আকাঙ্ক্ষায় পাখা ঝাপটাবে কিন্তু উড়তে পারবে না। ওকে, এই গেল আমাদের প্রবন্ধ। তো আমি একটু প্রবন্ধটা তোমাদেরকে সামারি করে দেই। সৃজনশীল লেখবা যেহেতু তোমাদের তো হচ্ছে একটা সামারির প্রয়োজন, তো সামারি করে দেই যে প্রবন্ধটা আসলে আমরা কি নিয়ে কথা বলছি বা কি বলতে চাইছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই প্রবন্ধে প্রাবন্ধিক মোতাহার হোসেন চৌধুরী আমাদের জীবনকে একটা দোতলা ঘরের সাথে তুলনা করছেন। যে দোতলা ঘরের নিচতলা হচ্ছে জীবসত্তা, উপরতলা হচ্ছে মানব সত্তা। জীবসত্তা মানে হচ্ছে আমাদের যে অন্ন বস্ত্রের চিন্তা, সেটা হচ্ছে জীবসত্তা। আর মানব সত্তা তো বুঝতেছি। এখন আমি জীবসত্তা থেকে নিচতলা থেকে যদি উপরতলা উঠতে চাই, তাহলে এই উঠার সিঁড়ি হচ্ছে আমার শিক্ষা। শিক্ষা গ্রহণের মাধ্যমে আমি ধীরে ধীরে একটা মানুষ হয়ে উঠতে পারবো। যদি আমার জীবসত্তার নিডগুলো বা অন্ন বস্ত্রের প্রয়োজনগুলো ফিল আপ না হয়, তাহলে আমি কখনোই উপরতলায় উঠতে পারবো না। আচ্ছা, আরেকটা ব্যাপার এখানে আমাদেরকে প্রাবন্ধিক দেখানোর চেষ্টা করছেন, সেটা হচ্ছে আমাদের মধ্যে এরকম একটা নেচার আছে যে আমরা অনেকেই এই জীবসত্তার ঘরেই আটকে আছি। আমাদের মধ্যে কখনো ওই স্পৃহাটা নাই যে আমি উপরের দিকে উঠবো। কাদের মধ্যে এটা নাই? এই প্রবলেমগুলো আমরা সলভ করব কিভাবে? এটার থেকে মুক্তির ওয়ে কি? প্রাবন্ধিক বলছেন এটা থেকে মুক্তির উপায় হচ্ছে দুইটা। সো ওই দুইটা মুক্তির উপায়ের মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে যেতে পারি। এবং আমাদেরকে এখানে প্রাবন্ধিক দেখাচ্ছেন যে আমাদের অন্ন বস্ত্রের চিন্তা এবং মনুষ্যত্ব দুইটা একটা একটার পরিপূরক। একটাকে ছাড়া আরেকটাকে অনুভব করা বা একটাকে বাদ দিয়ে আরেকটাতে পৌঁছানো সম্ভব না। এখানে তিনি কয়েকটা শব্দ ব্যবহার করছেন, যেমন ওপর থেকে টানা, নিচ থেকে ঠেলা। এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে উপর থেকে টানা মানে হচ্ছে শিক্ষার মাধ্যমে তোমাকে উপরের দিকে ওঠানো, আর নিচ থেকে ঠেলা মানে হচ্ছে তোমার সমাজ ব্যবস্থা। অর্থাৎ তোমার যদি সমাজ ব্যবস্থা বিশৃঙ্খল হয় তাহলে তোমাকে উপর থেকে টেনে তোলাটা অনেক কষ্ট। তোমার সমাজ ব্যবস্থাটাও ভালো হইতে হবে, অর্থাৎ তোমার খাবার দাবার থাকতে হবে, তারপরে শিক্ষা তোমাকে উপর থেকে টানতে পারবে। এই কথাটা এখানে বলা হয়েছে। এবং শেষে আমাদেরকে প্রাবন্ধিক দেখানোর চেষ্টা করতেছেন যে আমাদের শিক্ষার তো দুইটা কাজ থাকে, একটা হচ্ছে প্রয়োজনীয় দিক, দুইটা দিক বলতেছি, একটা প্রয়োজনীয় দিক আর একটা অপ্রয়োজনীয় দিক।
তো আমরা যেটাকে অপ্রয়োজনীয় দিক মনে করি সেটাই হচ্ছে শিক্ষার আসল দিক। কেন? কারণ আমাদের কাছে অপ্রয়োজনীয় দিক কোনটা? আমাদের কাছে অপ্রয়োজনীয় দিক হচ্ছে ভালো মানুষ হওয়া, মনুষ্যত্ব বা মূল্যবোধের জাগরণ ঘটানো। এটা আমাদের কাছে অপ্রয়োজনীয় দিক, কিন্তু প্রাবন্ধিকের মতে এটাই হচ্ছে প্রয়োজনীয় দিক। আমরা যেটাকে প্রয়োজনীয় দিক মনে করি, যে শিক্ষা গ্রহণ করে টাকা পয়সা ইনকাম করব, প্রাবন্ধিকের মতে এটা শিক্ষার আসল দিক নয়। এই হচ্ছে পুরো প্রবন্ধটার বিষয়বস্তু। ঠিক আছে, তো আমরা আসলে একটু প্র্যাকটিস দেখি। এখানে শব্দার্থ আছে মূল বই এবং অতিরিক্ত যেগুলো তোমার প্রয়োজন একটু দেখে নিবা। সৃজনশীল কিরকম আসে সেটা আমরা চিনতে পারি কিনা সেটা একটু দেখি। সো চট্টগ্রাম বোর্ড 23-এর একটা প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে যে যমজ দুই ভাই শিমুল ও পলাশ, তারা দুজনেই 10ম শ্রেণীর ছাত্র। শিমুল শিক্ষা দীক্ষা অর্জন করে ইন্টারনেট ব্যবসায় যোগ দিতে আগ্রহী। তার মতে বর্তমান বিশ্বে এই বিষয়টি সবচেয়ে বেশি লাভজনক মাধ্যম। অপরদিকে পলাশ উচ্চশিক্ষা অর্জন করে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় আগ্রহী। সে মনে করে জ্ঞান লাভ শুধু উপার্জনের মাধ্যম হলেও বিবেকের পরিপূর্ণতার জন্য নিজেকে যাচাই করা অপরিহার্য। উদ্দীপকের শিমুলের মানসিকতায় শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের কোন দিকটি প্রতীয়মান ব্যাখ্যা করো। সো তোমাদের কাছে কি মনে হয়? দুইটা দিকের কথা তো বলা হয়েছে, দুইটা দিকের মধ্যে কোন দিকটা প্রতীয়মান? একটু খেয়াল করি তো আমরা। দেখো কি বলছে, যে শিমুল হচ্ছে কি করে, শিক্ষা দীক্ষা অর্জন করে ইন্টারনেট ব্যবসা করবে, আর কিছু নাই। আচ্ছা, এবং লাভজনক, লাভের চিন্তা করছে। আর আমাদের পলাশ কি করছে? বিবেকের পরিপূর্ণতা চিন্তা করতেছে। তাহলে শিমুল কোন দিকটাকে প্রায়োরিটি দিছে? শিমুল হচ্ছে জীব সত্তায়, যে লাভ করতে হবে, ব্যবসা করতে হবে, টাকা কামাইতে হবে, তার মানে জীব সত্তার দিকটিকে প্রায়োরিটি দিছে। তো তুমি হচ্ছে জীব সত্তার যে জায়গাটা সেটাকে এখানে ব্যাখ্যা করবা। আচ্ছা, এরপর ঘতে কি বলা হয়েছে দেখো তো। পলাশের মনোভাবটি শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের মূল সুরেরই বহিঃপ্রকাশ। তাহলে পলাশের মনোভাব কি? পলাশের মনোভাব হচ্ছে আমাদের বিবেককে জাগ্রত করতে হবে, অর্থাৎ মানব সত্তা বা মনুষ্যত্ব লোকের যে স্বাদ সেটা আমাদেরকে পেতে হবে। প্রাবন্ধিকও তাই বলছেন। তাহলে আমাদের পলাশের জীবনে শিক্ষার যে অপ্রয়োজনীয় দিক সেটা ঠিকঠাক ভাবে কাজ করতে পারছে, এবং পলাশের জীবনে শিক্ষা কোনো বাইরের ব্যাপার হয়ে থাকে নাই, শিক্ষা ওর অন্তরের ব্যাপার হয়েছে। আর আমাদের শিমুলের জীবনে শিক্ষাটা বাইরের ব্যাপার হয়ে থেকে গেছে। তাহলে পলাশের জীবনের বা পলাশের যে মনোভাব সেটা হচ্ছে আমাদের প্রবন্ধেরই মূল সুর বা মূল সুরের বহি প্রকাশ। তাহলে এটা যদি আমরা একটু বুঝে থাকি, একটু চেষ্টা করতে হবে, এটা আমরা হচ্ছে বাসায় একটু সময় ধরে এটাকে একটু লিখে ফেলবো। ওকে, এরপর কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে। লেফাফা দুরস্তি শব্দের অর্থ কি? আমরা যখন প্রবন্ধটা পড়তেছিলাম তখন আমাদের লেফাফা দুরস্তি শব্দটার অর্থ সুন্দর করে দেওয়া ছিল। তো এখানে যে জ্ঞানমূলক গুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করি। শুধু যে আমরা কি বলে সৃজনশীলে প্র্যাকটিস করব তা না। কোন চেষ্টাকে অভিনন্দনযোগ্য বলা হয়েছে, কোন বইটি মানুষের মনুষ্যত্বের প্রচারক, এগুলো মোটামুটি দেওয়া ছিল। কয়েকটা বহু নির্বাচন একটু দেখে আসো। অশিক্ষিত দরিদ্র মানুষ সবসময় জীবন চিন্তার নিগড়ে বন্দী থাকে। এখানে জীবন চিন্তা কথাটির সাথে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের কোন কথাটির মিল রয়েছে? একটু চিন্তা করে এটার উত্তর দাও তো। জীবন চিন্তার সাথে এখানে কোন চিন্তাটার মিল আছে? আচ্ছা, সৃজনশীলের 2 নম্বরটা কিভাবে লিখবা শুনো। বলবা যে প্রাবন্ধিক আমাদেরকে এখানে শিক্ষার দুইটা দিকের কথা বলছেন, একটা হচ্ছে শিক্ষার প্রয়োজনীয় দিক আর একটা হচ্ছে অপ্রয়োজনীয় দিক। আমরা যেটাকে অপ্রয়োজনীয় দিক মনে করতেছি সেটাকে প্রাবন্ধিক শিক্ষার আসল দিক দেখাইছেন, এবং আমাদের যে পলাশ ওর মধ্যেও শিক্ষার এই অপ্রয়োজনীয় দিকটা, মানে শিক্ষার মাধ্যমে মানুষ যে মানব সত্তার ঘরে উঠবে, শিক্ষার মাধ্যমে মানুষের মনুষ্যত্বের দাবিগুলো পূরণ হবে, মানুষ জ্ঞান লাভ করবে, মানুষ মুক্ত স্বাধীনভাবে চিন্তা করতে শিখবে, এই দিকটা পলাশের জীবনে কাজে আসে বা পলাশের জীবনে এইভাবে কাজ করে। সো প্রাবন্ধিকও এটাই চান যে আমাদের জীবনটা পলাশের জীবনের মতো হোক, যে আমরা শুধু শিক্ষা দ্বারা টাকা উপার্জন করব না, বরং আমাদের বিবেক, আমাদের মনুষ্যত্ববোধকেও জাগরণ ঘটাবো। তাহলে মিলছে মূল সুর। আচ্ছা, তাহলে এখানে কোন কথাটির সাথে মিল রয়েছে? আমরা দেখতে পাচ্ছি জীবন চিন্তার সাথে মিল আছে হচ্ছে অর্থ চিন্তার। গুড, যারা যারা ঠিক উত্তর বলছো। কয়েকজন ভুল বলছো, বস্তু চিন্তা। বস্তু চিন্তা টার্মটা তো ছিল না। আচ্ছা, এর করার পরে তুমি তো পিডিএফটা পেয়ে যাবা। তো সেখান থেকে তুমি এখান থেকে কিছু কি পয়েন্ট বের করবা। এটাকে বলে হচ্ছে যে প্রবন্ধটা সামারি করা।
তুমি কিছু কি পয়েন্ট বের করবা যে এই প্রবন্ধটায় কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, কি কি জিনিস এখানে গুরুত্বপূর্ণ। দু একটা সৃজনশীল দেখলে তুমি বুঝবা যে এখান থেকে সৃজনশীল গুলো কেমন হয়। সো কি পয়েন্ট গুলো যদি একটু মাথায় রাখতে পারো তাহলেই কিন্তু প্রবন্ধ থেকে সুন্দর মতো অ্যান্সার করে আসা সম্ভব। তো এই তো আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদেরকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য। সারাংশ সারমর্মে ভালো করবা কিভাবে একটু মাথায় রাখবা যে সারাংশ সারমর্ম 4 বাক্যের মধ্যে শেষ করতে হয়। সো যে কোনো ভাবে 3 থেকে 4 বাক্যের মধ্যে শেষ করবা। এই 3-4 বাক্য মানে এই না যে তুমি এবং ও কিন্তু দিয়ে যৌগিক বাক্য লিখে লিখে অনেক বড় বড় বাক্য বানাবা, তা না। আর অনেকে আমরা ভাবি যে বইয়েরটা হুবহু লিখলেই মনে হয় আমি সারাংশ সারমর্মে একদম 10-এ 10 পাবো, তাও না। বইয়েরটা হুবহু লিখলে তুমি একটা অ্যাভারেজ অ্যান্সার পাবা, কারণ এটা একটা অ্যাভারেজ অ্যান্সার। ঠিক আছে? তো তোমাকে নিজে থেকেও কিছু চিন্তা করতে হবে যে এখানে আসলে কি বোঝাতে চাচ্ছে, এখান থেকে তুমি অ্যাকচুয়ালি কি শিখছো। এটা যদি একটু মেক শিওর করতে পারো তাহলে সারাংশ সারমর্মতে একটা ভালো নাম্বার ক্যারি করা যায়। আমরা অনেকেই হচ্ছে সারাংশ সারমর্মতে গিয়ে যে কাজটা করি, ওখানে যে লাইনগুলো আছে ওই লাইনগুলোর সমার্থক শব্দ বসায় খালি একটু বাক্যটা চেঞ্জ করে দেই। এটা সারাংশ সারমর্ম না। আমরা যখন সারাংশ সারমর্ম নিয়ে ক্লাস করবো তখন আরো ডিটেলসে বলবো, বাট আপাতত এতটুকু।